বিএনপির জন্য 200 আসন পাওয়া তো নতুন কোনো ঘটনা নয়, বহুবার তারা পেয়েছে। কিন্তু এককভাবে জামাত বিএনপির মতো একটা বৃহৎ দলকে চ্যালেঞ্জ জানিয়েছে এবং বিএনপির সঙ্গে পুরো মাঠে প্রতিযোগিতা করে যে সিটগুলো পেয়েছে, এটা জামাতের জন্য একটা বিরাট সফলতা। 24-এর গণ অভ্যুত্থান শেষ করে 2025 বাদে 2026-এর ফেব্রুয়ারিতে আমরা পেয়েছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সাথে ইতিহাসের প্রথমবার অনুষ্ঠিত হলো জাতীয় সংসদ নির্বাচন, গণভোট একই দিনে। দর্শক, সেই চড়াই উতরাই পার করে আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে মূলত আমাদের হাতে ফলাফল চলে এসেছে। বাংলাদেশ পেয়েছে তাদের নতুন প্রধানমন্ত্রী। তবে এই যে নতুন প্রধানমন্ত্রী পেল, এতেই কি শেষ, নাকি এটি নতুন কোনো ইতিহাস এবং একই সাথে নতুন কোনো আবির্ভাবের সূচনা? এ নিয়ে আজকে অনেক আলোচনা হবে। দর্শক, বিআরবি প্রেজেন্স ভোট এবং গণভোটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি নাফিসা এবং স্টুডিওতে আমার সঙ্গে দুজন অতিথি উপস্থিত রয়েছেন। আমি একটু পরিচয় করিয়ে দেব তাদের সাথে। একদম আমার হাতে ডানের উপস্থিত রয়েছেন জনাব এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক, স্বাগত জানাচ্ছি আপনাকে। আর সর্বডানে রয়েছেন জনাব গোলাম মাওলা রনি, সাবেক সংসদ সদস্য এবং রাজনীতি বিশ্লেষক, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি শুরুতেই বলেছি ভোট গণভোট অনুষ্ঠিত হলো এবং এটি বহুল প্রতীক্ষিত। শুধু বহুল প্রতীক্ষিত বাঙালিদের জন্য বিষয়টা এমন না, পুরো বিশ্ব তাকিয়েছিল কি হতে যাচ্ছে বাংলাদেশে। কারণ একই সাথে আমরা শ্রীলঙ্কা দেখেছি, ফিলিপাইন দেখেছি, ইন্দোনেশিয়া দেখেছি, নেপাল দেখেছি, বাংলাদেশ দেখেছি। দেখলাম বিএনপির ভূমিধস বিজয়। আমি শুরুতেই জানতে চাই, এই ভূমিধস বিজয়ের পিছে আসলে কোন বিষয়টি অনেক বেশি কাজ করেছে? এটি কি বলতে গেলে জামাতের উপর কি আস্থা একেবারেই কম এজন্য, নাকি বিএনপির চাহিদা সবসময় বরাবরই এরকমই ছিল? আমি প্রশ্নটি শুরু করতে চাই জনাব এম এ আজিজ আপনাকে দিয়ে। ধন্যবাদ আপনাকে, রনি ভাইকে এবং দর্শক শ্রোতা। এটার অনেকগুলো কারণ আছে। ধরেন, বিএনপি এমনিতেই বড় দল, তাদের ভোট বেশি। দ্বিতীয়ত, আওয়ামী লীগ বড় দল ছিল, সে তো নির্বাচনে নাই, কিন্তু তাদের ভোটার কিন্তু কিছু আছে। আর জামাত ইসলাম আলাদাভাবে নির্বাচন করেছে, একবার 1 সিট আর একবার 3 সিট, আর বিএনপির সাথে নির্বাচন করে সর্বোচ্চ 18 সিট পেয়েছে। হ্যাঁ, এটি তাদের রেকর্ড। কিন্তু এবারে ধরেন প্রায় 77টি তাদের সঙ্গীরা সহ সিট পেয়েছে। এটা তো তাদের জন্য বড় ধরনের বিজয়। কিন্তু তারা কিন্তু প্রত্যাশা করেছিল এবারে তারা ক্ষমতায় চলে যাবে, এরকমই তাদের বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা দেখে। কিন্তু এখানে দুটো দিক আমার কাছে মনে হয়েছে। একটা হচ্ছে জামাতে ইসলাম এত মরিয়া হয়ে এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ এত মারাত্মক ছিল যে মানুষ কিন্তু এটাতে ঠিক আগের সময়ের কিছু কিছু ছাত্র শিবিরের রক্কাটা অন্ধকার যুগ এইসব চিন্তা করেছে। তাদের রাজনীতিটা তারা স্পষ্ট করতে পারে নাই। তাদের শরিয়া আইন কখনো বলে ধাপে ধাপে করব, বাস্তবায়ন করব, কখনো বলে আপনার হিন্দুকে নমিনেশন দিছে, তারপরে পূজার সময় গেছে রোজার পূজা একই রকম, আবার নবীর সাথে তাদের হিন্দুদের আপনার তুলনা করেছে এইসব। এবং দ্বিতীয়ত, তারা 1 মাস আগে, অর্থাৎ প্রায় 1 বছর ধরে কাজ করতে, সারা বছরই কাজ করে। এরপরে ধরেন আপনার ধর্মের নানান ব্যাখ্যা দিয়েছে, যেটা কিন্তু মানুষ গ্রহণ করে নাই। তারপরে বাড়িতে বাড়িতে গিয়ে আপনার নারীদেরকে বোরকা পরে পাঠানো হয়েছে, সেখানে এনআইডি চেয়েছে, সেখানে বিকাশ নাম্বার চেয়েছে। অর্থাৎ অনেকেই বলছে যে যেমন পাশও করেছে। আমি আতঙ্কিত যে এরা কিন্তু একজন পাস করছে চিটাগাংয়ের, বলছে যে তাকে দেখলে চন্দ্র খাড়ায় যায়। এখন তো চন্দ্র সংসদে ঢোকার সম্ভাবনা আছে। তো এই জন্যেই তাদেরকে দেখার পরে, এবং সেই সাথে বাংলাদেশে কিন্তু অনেকগুলো পত্রিকা ছাপা হয়েছে, ইত্তেফাক, প্রথম আলো সহ ছাপা হয়েছে, যে আফগানিস্তানে এই 11 দলের এক নেতা ভ্রমণ করে আসছে এবং আফগানিস্তানের 2 ব্যক্তি নেতাও বাংলাদেশ ভ্রমণ করে গেছে। এবং আফগানিস্তানে ফৌজদারি আইন, এটা বর্ণবাদী আইন হিসেবে কিন্তু পাশ করা হয়েছে, নূতন করা হয়েছে। সেখানে বলা হয়েছে আলেমদেরকে আপনার দেওয়া হয়, দায় মুক্তি দেওয়া হয়েছে। আলেমরা যদি দোষ করে তাদের পরামর্শ দেওয়া হবে।
আর যদি উচ্চবিত্ত অপরাধ করে তাদেরকে নির্দেশ দেওয়া হবে, আর মধ্যবিত্ত হলে তাদের বিচার শাস্তি দেওয়া হবে, আর নিচু ধরেন সমাজের নিচু শ্রেণীর লোক হলে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে এবং তাদের দাস প্রথা চালু করেছে, তার দাস। আর নারীরা পঞ্চম শ্রেণী পড়তে তো পারে। সেটি দেখে কি বাঙালি নারী যারা ছিলেন তাদের কি ভোট বিপ্লব হয়েছে এবারে, যে তারা সেখান থেকে বিমুখ হয়ে বিএনপিতে ভোট দিয়েছে? না, দেখেন নারীতে এখানে যারা জামাতের যে স্কুলিং সিস্টেম, এরা যত মাস্টার ডিগ্রি অনেক শিক্ষিত মেয়ে আছে না, কিন্তু তারাও কিন্তু তাদের মগজ এমনভাবে ধোলাই হয়েছে, তারা কিন্তু এই জামাত ছাড়া কিছু বোঝে না। তাদের ভোট ঠিকই ছিল, কিন্তু অন্যদের কিন্তু পরিবর্তন হয়েছে। এবং তারপরে এই যে মরিয়া হয়ে গেছে জামাত, যে যদি ক্ষমতায় যায়, এবং আগের দিন দেখেন টাকা পয়সা রাস্তাঘাটে বিতরণ, ব্যালট বাক্স, পরের দিন তো দেখছি ব্যালট পেপার সিল মারা, টাকা সহ ধরা পড়া, এসব দেখে মানুষের কিন্তু পুরা রাজনৈতিক অঙ্গনে সচেতন সমাজের ভিতরে একটা বড় পরিবর্তন ঘটে গেছে আমার মনে হয়। সবাই কিন্তু ভাবছে যে এই অন্ধকার যুগে নিয়ে যাবে, হয় আফগানিস্তান, তুরস্ক বা ইসলামিক শাসন সেসব দেশে আছে, গণতন্ত্র নাই, বাক ব্যক্তি স্বাধীনতা নাই, সেরকম একটা দেশে চলে যাব কিনা। নারীরা আমাদের দেশে এখন ভোটার বেশি, নারী যারা জামাত করে না তাদের ভিতরে একটা পরিবর্তন আসছে। আমি নিজে ভোট দিতে গেছি, দেশে দেখি সাধারণ নারীদের ভিতরেও এই পরিবর্তন দেখলাম আমি, যে তারা যে নারীদের ভোট খুব আশা করেছিল, নারীদের ভোট ভাগ হয়ে গেছে। জামাতের কর্মী ছাড়া বাকি নারীদের ভোট কম পেয়েছে। তারপরে আওয়ামী লীগের সমর্থকরা ভোট কেন্দ্রে আসার ইচ্ছে ছিল না, আশা করা অনেকেই মনে করেছে হয়তো আসবে না, কিন্তু আওয়ামী লীগের লোকও অনেক ভোট হয়েছে, মাইনরিটি ভোট কেন্দ্রে আসছে। তারা কিন্তু সবাই নিজেদেরকে ইনসিকিউর মনে করেছে, জামাত ক্ষমতায় আসলে। আমি নিজেও ইনসিকিউর। তো সেই ভোটগুলো কি আমরা বিএনপিতে যেতে দেখেছি? বিষয়টা এরকম। আওয়ামী লীগের কিছু ভোট জামাতও পেয়েছে কোন কোন সিটে, আবার বিএনপি বেশিরভাগ ক্ষেত্রে পেয়েছে। কারণ সবাই তো ধরেন বিএনপিকে ভোট দিয়েছে এই কারণেই যে বিএনপি যদি ক্ষমতায় আসে, এটা মধ্যপন্থী জাতীয়বাদী দল, অন্তত পক্ষে সংগঠনটা, রাজনীতিটা করা যাবে, বাক ব্যক্তি স্বাধীনতাটা থাকবে কিঞ্চিত, হয়তো রাজনীতি, হয়তো গণতান্ত্রিক অবস্থা না ফিরলেও একটা রাজনৈতিক বক্তব্য রাখার সুযোগ থাকবে। কিন্তু আমি আসবো আপনার কাছে এই বিষয়ে, আরো আলোচনা বাকি। আমি তো যেতে চাই জনাব গোলাম মাওলা রনি আপনার কাছে। একেবারে গতকালকে আপনার অবশ্যই মনে থাকবে জামাত আমির, তিনি কিন্তু যখন ভোট গ্রহণ শেষ হয়ে গেল, তিনি বলেছেন ফলাফল যেটাই হোক তার দল মেনে নেবে। কিছুক্ষণ আগে তিনি নাহিদের পক্ষ থেকে বলা হয়েছে 10% ভোট কারচুপি হয়েছে, তারা অসন্তোষ প্রকাশ করেছে এবং কিছু কিছু জায়গায় তারা বিভিন্ন অভিযোগ তুলেছে। যখন বলতে গেলে ফলাফল জনগণের হাতে, শুধুমাত্র সরকারিভাবে ঘোষণা বাদ রয়েছে, এই মুহূর্তে এরকম অভিযোগ, এটি কি সাংঘর্ষিক কিনা? না, সাংঘর্ষিক না। মূলত হয় কি, মানে আমাদের দেশের যে ইতিহাস, আপনি আপনার চাহিদার তুলনায় অনেক কিছু যদি পেয়ে যান, তখন মানুষ অতিরিক্ত আনন্দে একটু ঢং করে আর কি। তো জামাত সেই ঢং করছে। ইতিপূর্বে আপনি যদি তাদের রেজাল্টের নমুনা দেখেন, বিগত নির্বাচনগুলোতে তারা যেগুলো সিট পেয়েছে সেই তুলনায় এই বছর যদি দেখেন ভূমিধস বিজয়, বিএনপির জন্য 200 আসন পাওয়া তো নতুন কোনো ঘটনা নয়, বহুবার তারা পেয়েছে। কিন্তু এককভাবে জামাত বিএনপির মতো একটা বৃহৎ দলকে চ্যালেঞ্জ জানিয়েছে এবং বিএনপির সঙ্গে পুরো মাঠে প্রতিযোগিতা করে যে সিটগুলো পেয়েছে, এটা জামাতের জন্য একটা বিরাট সফলতা। আর অন্যদিকে জামাতের যে বিজয়ের কথা বলা হচ্ছিল বা রাষ্ট্র গঠনের কথা বলা হচ্ছিল, সরকার গঠনের কথা বলা হচ্ছিল, এই বিষয়গুলো ছিল মূলত একটা ম্যাটিকুলাস ডিজাইনের আন্ডারে, একটা চক্রান্তের মাধ্যমে তারা ক্ষমতায় আসবে। তো যেটা 2014-তে হয়েছে, 18-তে হয়েছে, 24-এ হয়েছে। তো সেটা যে কোনো কারণে এবার হয়নি বা হতে পারেনি। কিন্তু ভোটের মাঠে তারা প্রতিযোগিতা করে যে পরিমাণ ভোট তারা পেয়েছে এবং যে পরিমাণ সংসদীয় আসনে তারা জয়লাভ করেছে, এটা তো আমার কাছে রীতিমতো বিস্ময়কর। এমনকি গুলশানের মতো জায়গাতে জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে যে ভদ্রলোক, তিনি একেবারে অপরিচিত একজন ডাক্তার, তো তিনি মাত্র 4000 ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। আমার কাছে মনে হয় যে এটা যদি আরেকটু 1002 ভোট হতো তাহলে তিনি বিজয়ী হতেন। আপনার আমিনুল্লাহর মতো
একজন বিখ্যাত খেলোয়াড় মিরপুরের মতো জায়গাতে, সেখানে জামাত হয়ে গেছে। আপনার তেজগাঁয়ের মতো জায়গাতে জামাত হয়ে গেছে। আপনার সায়দাবাদের মতো জায়গাতে খুবই এর গেটওয়ে, এই গেটওয়েতে জামাত হয়ে গেছে। এটা তো আমি মনে করি জামাতের ভূমিধস বিজয়, এবং বিএনপির জন্য এটা একটা বিরাট থ্রেট। এই কারণে হলো কি, যে ধরুন সায়দাবাদ, তারপরে গাবতলী, এরপরে মহাখালী, কারওয়ান বাজার, এই এলাকাগুলো কৌশলগতভাবে প্রতিদিন হাজার হাজার কোটি টাকার লেনদেন হয় এবং শত কোটি টাকার চাঁদা লেনদেন হয়। তো এই জায়গাগুলোতে জামাতের লোকজন সংসদ সদস্য হয়ে গেছে। এখন তারা যদি এই অঞ্চলগুলোতে চাঁদাবাজি বন্ধ করে দেয়, তাহলে রাতারাতি তাদের সুনাম ছড়িয়ে পড়বে, মধুর মতো, আতরের মতো, গোলাপের মতো চারিদিকে তাদের সুগন্ধ ছড়িয়ে পড়বে, এবং তারা বলবে, লোকজন বলবে যে না, এরা সত্যিকার অর্থে জান্নাতের পাখি, এরা টিয়া পাখি, ময়না পাখি, আমরা আগামী দিনে এদেরকেই চাই। এই হলো অবস্থা। আর অন্যদিকে যদি এই জায়গাতে অর্থাৎ জামাতের লোকজনকে মানে চ্যালেঞ্জ জানিয়ে বিএনপির যারা লোকজন আছে তারা যদি আবার চাঁদাবাজি করে, তখন বলবে এরা খুবই খারাপ, এরা বজ্জাত, এদের রক্ত খারাপ, এদের ডিএনএ খারাপ। তো এই যে সামনের দিনে যে নির্বাচনী প্রচার এবং প্রোপাগান্ডার একটা স্কোপ তৈরি হয়ে যাচ্ছে, সেখানে জামাত অবশ্যই একটা সুবিধাজনক অবস্থায় থাকবে। এইগুলো এক। আপনি শুরুতে আজিজ ভাইকে যে প্রশ্নটা করছিলেন, সেটা হলো যে বিএনপি যে ভূমিধস বিজয় পেল, এটার কারণটা কি? আমাদের দেশ হলো, আমরা একটা বিরোহী জাতি। বেশি দিন কোনো একটা মানুষকে না দেখলে আমাদের পেট পুড়তে থাকে। তা আমরা সেই যে 2006 সনে বিএনপিকে হারিয়েছি, তো বিএনপির জন্য অনেক দিন বিএনপি নেই, এজন্য তাদের জন্য আমার ভীষণ মায়া লাগছে, আমাদের অনেক লোকের। আবার এখন দেখেন গত 17 মাস যাবৎ আওয়ামী লীগ নিয়ে আমাদের যে এত ঠেটানি দিছে, এত মারছে, এত গুতাইছে, আমরা কিন্তু ভুলে গেছি। ভুলে গিয়ে এখন আবার অনেকের জন্য, শেখ হাসিনার জন্য অনেকের পেট পুড়ে আওয়ামী লীগের দেখতে ইচ্ছা করে, সবাই বলে যেই লাউ সেই কদু। এটা বাঙালির একটা কৃষ্টি এবং কালচার। আমরা একটা সময় ডক্টর মোহাম্মদ ইউনূসকে মনে করতাম আকাশের চাঁদ, একেবারে পূর্ণিমার একটা ভরা পূর্ণিমার চাঁদ। তো তিনি যখন আমরা তাকে পেলাম, পাওয়ার পরে বললাম যে আল্লাহ কি, এ তো সেই যেই লাউ সেই কদু। তো এই হলো বাঙালির চরিত্র। এখন আমরা দীর্ঘদিন যেহেতু তারেক রহমান সাহেবকে আমরা অন স্ক্রিনে দেখেছি, তিনি লন্ডনে ছিলেন, বাংলাদেশে ছিলেন না, বিএনপিও ক্ষমতায় ছিল না, ফলে মজলুমের প্রতি যারা অত্যাচারিত থাকে, বাঙালির একটা সহজাত আপনার যাকে বলা হয় সহানুভূতি থাকে। সেই সহানুভূতি থেকে অনেক মানুষ ভোট দিয়েছে। দ্বিতীয়ত হলো যে এই মুহূর্তে তো অপশন নেই। একদিকে হলো আপনার এই যে যারা মানে এখন তো কর্মজীবী মেয়েদের সংখ্যা তো অনেক। আমি নিজে বিভিন্ন টেলিভিশন স্টেশনে যাই, যারা মেয়েরা খবর পাঠ করে, তাদের অনেকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল যে জামাত যদি ক্ষমতা আসে আমি কিভাবে বোরকা পরবো, কিভাবে হিজাব পরবো, তারপর সে আমার চাকরি থাকবে কি না। রিয়েলি অনেক মানে ভালো ভালো স্মার্ট ব্যাংকের যারা এক্সিকিউটিভ, তাদের মধ্যে এই টেনশন হয়ে গেছে যে মাই গড, যদি রাস্তায় কোনো দিন আমার একটু বোরকা না থাকে, আর যদি আমাকে চাবুক মারে ইরানের মতো, তাহলে আমার কী অবস্থা হবে। তো এই কারণে হয় কি, যে আপনি ধরেন একটা ব্যাংকের একটা ভালো মহিলা এক্সিকিউটিভ আছে, তার তো প্রচুর সমর্থক আছে। তো ওই জায়গা থেকে তার একটা চিন্তা, নেতিবাচক চিন্তা, এটা অনেকের উপর প্রভাব বিস্তার করে। ফলে এই নির্বাচনের আগে জামাত নিয়ে যেভাবে তার যারা লোকজন আছে তাদের মধ্যে অনেক স্বপ্ন ছিল, তার সঙ্গে সঙ্গে আবার তার যারা প্রতিপক্ষ তাদের অনেক দুঃস্বপ্ন তৈরি হয়ে গেছিল। তো এই দুঃস্বপ্ন এবং স্বপ্নের মাঝামাঝি জায়গাতে আমার কাছে মনে হচ্ছে মোরালে জামাত যেটা করছে, যে ফলাফল করেছে, বিস্ময়কর ফলাফল করেছে। এমনকি এনসিপির এই যে 7 জন লোক নির্বাচিত হলো, এটা আমি কল্পনা করিনি। কীভাবে যেন এদের ভাগ্যও ভালো। আপনার ওই যে মানে হাসনাত আবদুল্লাহ, সে ভদ্রলোক, তার সঙ্গে বিএনপির খুব জনপ্রিয় বয়স্ক একজন লোক ছিলেন। এই লোকটার প্রতি কী করে যেন আল্লাহর গজব নাজিল হয়ে গেল। সে হাইকোর্টে গেল, সুপ্রিম কোর্টে গেল, সব জায়গাতে খালি কুল্লু খালাস কুল্লু খালাস। পরে আবার কি হলো, সে চেষ্টা করলো যে গণ অধিকার পরিষদের একজনকে সমর্থন দিয়ে তারপর শেষে ওখানে হাসনাতকে পরাজিত এই যে ঘটাবে। এনসিপির 7টি আসন পাওয়া, সেদিকে 68টি আসন পাওয়া জামাতের, এবং আমরা যদি দেখি যে অন্যান্য আসনও রয়েছে প্রায় 12টির মতো। আপনাকে যদি প্রশ্ন করা হয়, আপনি তো বিগত কতগুলো নির্বাচন দেখেছেন, যদি আমরা 3টা নির্বাচনের কথা বাদও দিই, 18, 24 এবং তার আগে 14 নির্বাচন, এখনকার নির্বাচন দেখে আপনার কি মনে হচ্ছে যে এটি কি আসলেই বাংলাদেশের জন্য প্রাপ্তি না অপ্রাপ্তি? এটা এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। হয় কি, আমাদের যে স্বাভাবিক যে জ্ঞান বুদ্ধি, সেই জ্ঞান বুদ্ধি অনুযায়ী আমরা ম্যাটিকুলাস ডিজাইন বুঝতে পারি না।
অনেক পরে বুঝতে পারি। যেমন শেখ হাসিনা উড়ে গেছে, দিল্লিতে চলে গেছে, চলে যাওয়ার সপ্তাহখানিক পরে আমরা বুঝতে পেরেছি যে বাংলাদেশে একটা ম্যাটিকুলাস ডিজাইন হয়েছে। তারপরেও আন্দাজ করছি, মুখ ফুটে বলতে পারিনি। আমাদের সবারই ওই বাঙালি রমণীদের মতো আমাদের বুক ফাটে তো মুখ ফাটে না আর কি। তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন আমেরিকাতে গিয়ে নিজের মুখে বললেন যে এটা খুব ওয়েল ডিজাইন, ওয়েল প্ল্যান, ম্যাটিকুলার ডিজাইন ছিল, তখন আমরা বললাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের মনে তো এই কথা ছিল, হ্যাঁ, আমরা শুধু লজ্জায় বলিনি। তো এই হলো অবস্থা। এখন এই নির্বাচন নিয়ে হয়তো কোনো হতে পারে, এই কারণে হলে এখানে প্রশ্ন করার মতো অনেকগুলো ঘটনা ঘটেছে। এই সকাল 12টা না কয়টার দিকে দেখলাম যে একটা ফলাফল ঘোষণা করেছে, তারপরে আবার দ্বিতীয় দফা 1 ঘন্টা পরে আবার ফলাফল ঘোষণা করলো, এবং 2-1 ঘন্টার মধ্যে দেখা গেল যে 4.5 কোটি ভোট অতিরিক্ত পড়েছে, যেটা কোনো অবস্থাতেই মেলানো যাচ্ছে না। আবার কমন সেন্স যেটা বলছে, মানে সেই কমন সেন্স অনুযায়ী না ভোট যেভাবে পড়ার কথা আর হা ভোট যেভাবে কম পড়ার কথা, এখানে ভোটের যে রেশিওটা আসছে, এটা মানে মাঠের আওয়াজ, পরিবেশ, পরিস্থিতি মিলাতে পারছি না এখন। সংশয় থেকে যায় কি তাহলে? সংশয় থেকে যায়।